আসসালামু আলাইকুম। আজ 6 মে 2024। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। প্রিয় দর্শক, শুরুতেই জানাচ্ছি আজকের শিরোনাম। দুর্বল নেপাল ভয় দেখাচ্ছে পরাশক্তি ভারতকে। ভারতের বিরুদ্ধে আইনজীবী নিয়োগ দিল বাংলাদেশ। গাজায় এই মুহূর্তে যা হচ্ছে। এবার বিস্তারিত। পরাশক্তি হবার স্বপ্নে বিভোর ভারতকে ভয় দেখাচ্ছে ছোট্ট ও দুর্বল রাষ্ট্র নেপাল। নেপাল ভারতের হুমকির উপেক্ষা করে নিজেদের নতুন মানচিত্র তৈরি করছে। নেপালের নতুন 100 রুপির নোটে ছাপানো মানচিত্রে ভারতের 3টি এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, একতরফাভাবে নেপাল এই পরিবর্তন করলেও তা বাস্তবকে বদলাতে পারবে না। নেপাল সরকারের মুখপাত্র রেখা শর্মা জানিয়েছেন, প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ডর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে নেপালের একটি নতুন মানচিত্র ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মানচিত্রই থাকবে নয়া 100 রুপির নোটে। লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানিকে 100 রুপির নোটে ছাপানো মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। নেপালের তথ্য প্রযুক্তি এবং জনসংযোগ বিভাগের এই মন্ত্রী আরও বলেন, সরকার নয়া 100 রুপির ব্যাংক নোটের আকৃতি এবং ছবি নিয়ে যা সিদ্ধান্ত নিয়েছে তা মন্ত্রিসভা ইতোমধ্যেই অনুমোদন করে দিয়েছে। রেখা শর্মা জানান, গত 25 এপ্রিল এবং 2 মে মন্ত্রিসভার বৈঠকে 100 রুপির নোট এবং তার মধ্যে থাকা নেপালের মানচিত্রের নয়া ডিজাইন অনুমোদন পেয়েছেন। এরপরই এই নোট বাজারে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ভুবনেশ্বরে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, আমি রিপোর্টটা দেখেছি, এখনো খুঁটিয়ে দেখা হয়নি, কিন্তু আমি মনে করি আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। নেপালের সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছে এক প্রতিষ্ঠিত মাধ্যমে, আর তার মাঝেই ওরা একতরফাভাবে কিছু পদক্ষেপ করছে, কিন্তু এমনটা করলে পরিস্থিতি কিংবা বাস্তব কিছুই পাল্টাবে না। নেপাল সরকার দীর্ঘদিন ধরে লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানিকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসে। 2020 সালের 18 জুন নেপাল সরকার যে মানচিত্র প্রকাশ করেছিল সেখানে ওই 3 এলাকাকে সেদেশেরই অংশ বলে দেখানো হয়। অন্যদিকে নয়াদিল্লিও ওই 3 এলাকাকে নিজেদের অংশ বলে জানিয়েছে। সেই বিতর্কই উস্কে দিচ্ছে নতুন নোট। নেপালের সঙ্গে ভারত 1850 কিলোমিটার এলাকা ভাগ করে সীমান্তে। এর মধ্যে রয়েছে 5টি রাজ্য, যথা সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড। বিশ্লেষকরা বলছেন, নেপাল ইতোমধ্যে ভারতের বলয় থেকে বেরিয়ে চীনের বলয়ে ঢুকে গেছে। একসময় নেপালে ভারতের অনুগত শাসকরা ক্ষমতায় থাকলেও এখন নেপাল সম্পূর্ণভাবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। টাঙ্গাইলের শাড়ির জিআই সত্ত্ব রক্ষার জন্য ভারতের বিরুদ্ধে আইনি লড়াই করতে আইনজীবী ফার্ম নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। মাসন অ্যান্ড অ্যাসোসিয়েটসকে ভারতের আদালতে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার শিল্প মন্ত্রণালয় থেকে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে লিখিতভাবে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক জিআই পণ্যের তালিকা করে আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারোয়াত সিরাজ শুক্লা। এর আগে গত 19 ফেব্রুয়ারি বাংলাদেশের সকল জিআই পণ্যের তালিকা করতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। 19 মার্চের মধ্যে এই তালিকা আদালতে দাখিল করতে বলা হয়। একই সঙ্গে জিআই পণ্যের তালিকা তৈরি ও রেজিস্ট্রেশনে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শিল্প সচিব, বাণিজ্য সচিব, কৃষি সচিব ও সংস্কৃতি সচিব সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত 18 ফেব্রুয়ারি বাংলাদেশের সব জিআই পণ্যের তালিকা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন টাঙ্গাইলের মেয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। সম্প্রতি কয়েকশো বছরের পুরনো টাঙ্গাইল শাড়িকে নিজেদের দাবি করে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। তারপর গত 8 ফেব্রুয়ারি টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশটির শিল্প মন্ত্রণালয়। ভারত টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিলে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনা শুরু হয়। তখনই দেশি জিআই পণ্যের তালিকা করার বিষয়টি সামনে আসে।
আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবের ইস্যু নিয়ে গত কয়েকদিন ধরে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে জেলা প্রশাসক সম্মেলনে দেয়া এমন প্রস্তাব সরকার ইতিবাচকভাবে নেয়নি। এমনকি আলাদা বিশ্ববিদ্যালয়ের কোনো চিন্তাও সরকার করছে না জানিয়ে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, এই কনসেপ্টটা আমরা নিতে পারছি না। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সবশেষ জেলা প্রশাসক সম্মেলনে ডিসিরা আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দেন। গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশের পর শুরু হয় তীব্র সমালোচনা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জনপ্রশাসন মন্ত্রী বলেন, আমার যতদূর মনে পড়ে সেখানে অনেকগুলো বিষয় এসেছিল। প্রধানমন্ত্রীর সামনে যখন ডিসিরা আসেন তখন তারা দেশের নির্বাহী প্রধানদের সঙ্গে কথা বলার সুযোগটা পান। এটা তাদের জন্য একটা বড় সুযোগ। অনেক বিষয় সেখানে আসে, অনেক চাওয়া, অনেক পাওয়া, অনেক প্রত্যাশার বিষয়ে উঠে আসে। সেখানে বিভিন্নজন বিভিন্ন রকম প্রশ্ন করেছেন। সরকারি কর্মচারীদের জন্য সরকারি কর্মচারী হাসপাতাল রয়েছে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্বজনীন, ইউনিভার্সাল থেকে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি হচ্ছে মুক্ত একটা জায়গা যেখানে জ্ঞান অর্জন করবে মানুষ, মুক্ত চিন্তা ভাবনা করবে, মনের বিকাশটা এখানে এসে ঘটবে, সক্ষম নাগরিক হিসেবে তৈরি হবে। সেই রকম একটা জায়গা হলো ইউনিভার্সিটি। সব ধরনের মানুষ এখানে থাকতে হবে। মেধাবীদের জায়গা হচ্ছে ইউনিভার্সিটি। জনপ্রশাসন মন্ত্রী বলেন, স্পেশাল কারো জন্য একটা ইউনিভার্সিটি? হ্যাঁ, আর্মিরা ইউনিভার্সিটি পরিচালনা করছে বা অন্যরা করছে, সেক্ষেত্রে তারা বলেছে আপাতত আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই কাজগুলো আমরা করছি। ফরহাদ হোসেন আরও বলেন, শুধু সরকারি কর্মচারীদের জন্য আলাদাভাবে এই কনসেপ্টটা আমরা নিতে পারছি না। যখন ইউনিভার্সিটি হবে সেটি সবার জন্য ইউনিভার্সিটি হবে। সেখানে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাকে পড়াশোনার সুযোগ দিতে হবে। আমরা বিষয়টাকে এভাবেই দেখি। জনপ্রশাসন মন্ত্রী আরও বলেন, আমরা সব প্রস্তাবকেই স্বাগত জানাই। তারা প্রস্তাব দিয়েছেন, যখন সময় সুযোগ হবে এটা বিবেচনায় রাখা হয়েছে। আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আমাদের করতে হবে। এই মুহূর্তে এটা নিয়ে আমরা চিন্তা করছি না। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা হিসেবে সাকিব আল হাসানের নাম বললে খুব একটা ভুল হয় না। দেশের এই তারকা ক্রিকেটারের সান্নিধ্যে আসতে ভক্তদের আগ্রহের সীমা নেই। খেলার মাঠে অনন্য সাকিব প্রায়ই খবরের শিরোনাম হয়েছেন বিভিন্ন বিতর্কের কারণে। ভক্তদের সঙ্গে বহুবারই মেজাজ হারানোর ঘটনা ঘটিয়েছেন সাকিব। সবশেষ এমন ঘটনা ঘটিয়েছেন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। প্রাইম ব্যাংক আর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যকার ম্যাচের আগেই ভক্তদের সঙ্গে মেজাজ হারালেন তিনি। এমনকি চর মারতেও উদ্যত হয়েছেন সাকিব। ম্যাচ শুরুর আগে মাঠের পাশে প্রাইম ব্যাংক কোচ সালাহ উদ্দিন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব। দুজনেই সাকিবের প্রিয় গুরু। এ সময় হঠাৎ সেলফি তুলতে যান এক ভক্ত। প্রথমবার মানা করলেও সাকিবের কথা শোনেননি সেই ভক্ত। আরও একবার সেলফি তুলতে উদ্যত হলে মেজাজ হারান সাকিব। এ সময় কিছুটা বাধ্য হয়ে তার উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন সাকিব। এক পর্যায়ে তার মোবাইল কেড়ে নিয়ে চর মারতে উদ্যত হন। অবশ্য নিজের ওপর নিয়ন্ত্রণ পুরোটাও হারাননি তিনি। চর মারতে গিয়েও থেমে যান তারকা অলরাউন্ডার। পরে সেই ভক্তকে অবশ্য মাঠ থেকে বের করে দেওয়া হয়। এর আগে সকালে স্টেডিয়ামের প্রবেশের সময়ও মেজাজ হারান সাকিব। তখনও এক ভক্ত সেলফি তোলার জন্য ফোন নিয়ে এগিয়ে এলে সাকিব ফোন কেড়ে নিতে উদ্যত হন। শেষ পর্যন্ত সেখানেও অপ্রীতিকর কিছু ঘটেনি। পুরো ঘটনায় প্রশ্ন উঠেছে স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে। জাতীয় দলের একাধিক তারকা আছেন ঢাকা প্রিমিয়ার লিগের খেলায়। তাদের ঠিক সামনে ভক্তদের এমন অবাধ বিচরণ নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি সাকিবের মেজাজ হারানোর ঘটনাও জন্ম দিচ্ছে আলোচনার। স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী ছাত্র সমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকদের যে আন্দোলনের সূচনা হয়েছে তার প্রতি সংহতি প্রকাশ করে বিশাল পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সোমবার বেলা 12:30টায় ছাত্রলীগের বিশাল মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে সমাপ্ত হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা হাতে ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে পদযাত্রায় অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, শাখা ও অন্যান্য ইউনিট থেকে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হন।
মিছিলে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, স্টপ জেনোসাইড, স্বৈরাচার নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক, উই ওয়ান্ট জাস্টিস, জয় জয় ফিলিস্তিন, ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি ইত্যাদি স্লোগান দিতে থাকেন। পদযাত্রায় অংশ নেয়া ছাত্রলীগ নেতারা বলেন, নিপীড়ক ইসরায়েল ফিলিস্তিনের মানুষকে নির্বিচারে হত্যা করছে, ধ্বংস করছে পুরো গাজাকে। আমরা সাধারণ মানুষ হিসেবে এর তীব্র প্রতিবাদ জানাই। ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে তার নিন্দা জানাই এবং আন্তর্জাতিক আইনের আওতায় তাদের শাস্তির দাবি জানাই। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় দর্শক, সুখের সংজ্ঞা কি? কবি বলেছেন, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আমরা কিন্তু এই জীবনে তেমনটিই ভাবি যে ওই ব্যক্তি হয়তো সুখে আছেন, আমি সুখে নেই। উনি যেভাবে আছেন নিঃসন্দেহে ভালো আছেন, কিন্তু কখনো ভাবি না আমার যে অবস্থান সেটিই আসলে একটা সুখকর অবস্থান, বা আমার অবস্থানকে কেন আমি সুখী হিসেবে পরিণত করছি না। প্রিয় বন্ধুরা, সুখ ওই পারে নেই, সুখ দূরবর্তী কোনো জায়গায় নেই, সুখ অন্যের কাছে নেই। সুখ আছে কেবলমাত্র আপনার চিন্তার মধ্যে। আপনি যদি আজ থেকে ইতিবাচক ভাবতে পারেন তাহলে আপনিই সুখী হতে পারেন। সুতরাং আসুন অন্যের উন্নয়ন, অগ্রগতি, অন্যের উত্থানের দিকে না তাকিয়ে, না হতাশ হয়ে, বরং নিজেকে নিয়ে ভাবি, নিজেকে এগিয়ে নেবার চেষ্টা করি, নিজের কাজের মধ্যে সুখ খুঁজি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এর মাধ্যমে শেষ হয়েছে অনেক গাজাবাসীর স্বপ্ন, কারণ তারা স্বপ্ন দেখেছিল যুদ্ধবিরতি হলে তাদের নিজ বাড়িতে চলে যাওয়ার। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি শব্দটি গাজার বাসিন্দাদের শ্রান্তিকর ইচ্ছা, আশার শেষ প্রতীকের মতো হতাশার উৎস। গাজা উপত্যকায় গত 7 মাস ধরে চলা ইসরায়েলের হামলায় কমপক্ষে 34,683 জন নিহত এবং কমপক্ষে 78,018 জন আহত হয়েছে। এই 7 মাস ধরে অনেক গাজাবাসীর একটাই স্বপ্ন, স্থায়ী যুদ্ধবিরতি। এমন স্বপ্নই দেখেন আবির আল নামরুতি নামের গাজার এক বাসিন্দা। তিনি দিনরাত তার ফোনে গাজার সংবাদ শুনতে থাকেন। তিনি প্রায় নিউজ বুলেটিন শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন। তিনি আল জাজিরাকে বলেন, আমি যুদ্ধবিরতি শব্দটি না শোনা পর্যন্ত শুনতেই থাকব। তিনি আরো বলেন, এটি শেষ হতে চলেছে, বিশ্বযুদ্ধ হোক বা না হোক, এটি শেষ হতে চলেছে। গাজার আরেক বাসিন্দা মাহমুদ আল খতিব, তার ইচ্ছা যুদ্ধের শেষ হওয়া পর্যন্ত বেঁচে থাকা। আল খতিব আল জাজিরাকে বলেন, আমার বাড়িটি ধ্বংস হয়ে গেছে, তবে বাড়ি বা গাড়ি যাই ধ্বংস হোক না কেন, আমি জীবিত অবস্থায় ফিলিস্তিনের বিজয় দেখতে চাই। 55 বছর বয়সী 8 সন্তানের বাবা আল খতিব জুহুর আদ্রিক থেকে বাস্তুচ্যুত হয়েছেন। গত কয়েক মাসে তিনি দক্ষিণে দেইর এল বালাহ, পরে রাফায় চলে যেতে বাধ্য হয়েছেন। তিনি আরো বলেন, আমরা সবাই আশাবাদী যে একটি যুদ্ধবিরতি হবে এবং আমরা আমাদের নিজ বাড়িতে ফিরে যেতে পারবো। সৌদি আরব যদি ইসরায়েলকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দেয়, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের নেতৃস্থানীয় এই দেশটির সঙ্গে প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তিতে যুক্তরাষ্ট্র স্বাক্ষর করবে না। দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান এক সাক্ষাৎকারে এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেছেন। ব্রিটেন ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে সম্প্রতি দেয়া সেই সাক্ষাৎকারে আব্রাহাম অ্যাকর্ডস চুক্তিতে সৌদির অন্তর্ভুক্তি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে সুলিভান বলেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সমঝোতার মূল ভিত্তি এবং দর্শন হল সমন্বয় বা ঐক্যের ভিত্তিতে সামনে অগ্রসর হওয়া। ইসরায়েলের সঙ্গে সৌদির স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক এই দর্শনের একটি অংশ। তেমনি অন্যদিকে ফিলিস্তিনের সাধারণ জনগণের পক্ষ থেকে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণও এর একটি অংশ। এই দুই অংশই পরস্পরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। আপনি কোনোটিকেই বাতিল করতে পারবেন না। যদি বাতিল করেন তাহলে সমঝোতার ভিত্তি আর থাকবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প প্রথম 2018 সালের মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ মুসলিম আরব রাষ্ট্রগুলোর সামনে আব্রাহাম অ্যাকর্ড নামের একটি বিশেষ চুক্তির প্রস্তাব করেন। এই চুক্তির শর্ত অনুযায়ী যদি মধ্যপ্রাচ্যের যেসব দেশ ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করবে, আব্রাহাম অ্যাকর্ডের আওতায় সেসব দেশকে বিশেষ সামরিক ও বাণিজ্যিক সহায়তা দেবে ওয়াশিংটন।
তৎকালীন ট্রাম্প প্রশাসনের 2 বছরের তৎপরতার পর 2020 সালে মিশর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, ইসরায়েলকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের পাশাপাশি বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্রটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে। কিন্তু এই চুক্তির যে গুরুত্বপূর্ণ লক্ষ্য, মধ্যপ্রাচ্যের নেতৃস্থানীয় দেশ সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপন, তা তখন পর্যন্ত অসম্পূর্ণ থেকে গিয়েছিল। 2020 সালের নির্বাচনে জয়ের পর ট্রাম্পের উত্তরসূরি প্রেসিডেন্ট জো বাইডেন অধরা সেই লক্ষ্য পূরণে মনোযোগী হন। তার প্রশাসনের কর্মকর্তারা সৌদির সরকারকে প্রস্তাব দেন, দেশটি যদি ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তাহলে পরমাণু অস্ত্রের অধিকারী হবে সৌদি আরব। প্রসঙ্গত, পরমাণু অস্ত্রের অধিকারী দেশগুলোর তালিকায় নিজেদের নাম লেখানো সৌদি সরকারের দীর্ঘদিনের উচ্চাকাঙ্ক্ষা। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও সৌদির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারটি বেশ অগ্রসর হয়েছিল, কিন্তু গত 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলা এবং তার জবাবে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান তা থামিয়ে দেয়। চলতি সপ্তাহে সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান রিয়াদে এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, রিয়াদ এবং ওয়াশিংটন প্রতীক্ষিত সেই চুক্তির খুবই কাছাকাছি রয়েছে। তবে তিনি এও বলেছেন, সৌদি আরব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র স্থাপনের জন্য একটি সঠিক ও আদর্শ পথ অনুসন্ধানের পক্ষে। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে জ্যাক সুলিভান বলেন, ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকারকে ওয়াশিংটন সমর্থন করে, কিন্তু আমরা চাই গোটা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হোক। অশান্তি বা অস্থিরতার কোনো উপাদান যেন সেখানে না থাকে। সামনের দিনে আমাদের প্রেসিডেন্টও এ বিষয়ে কথা বলবেন। ফিলিস্তিনের গাজা উপত্যকার কেরাম সালোম ক্রসিংয়ে হামাসের হামলায় 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া ওই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও স্বীকার করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF। এই ঘটনায় কেরাম সালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনারা। এতে বলা হয়, গাজায় খাদ্য ও চিকিৎসা সামগ্রী সহ মানবিক সহায়তা প্রবেশ করার কয়েকটি গুরুত্বপূর্ণ রুটের মধ্যে সালোম ক্রসিং অন্যতম, যা স্বাধীনতাকামী যোদ্ধা গোষ্ঠী হামাসের হামলার পর বন্ধ করে দিয়েছে IDF। হামাস গাজা উপত্যকার ভেতর থেকে রকেট হামলা চালালে তাতে 3 ইসরায়েলি সেনা নিহত হন। রাফায় পাল্টা হামলা করে ইসরায়েল, এতে 16 জন ফিলিস্তিনি নিহত হয়। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।